হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংলিশ নিউজপেপার আর্টিকেলের মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের বিরুদ্ধে আপনার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে। এর আগে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে একটা সিঙ্গল টেস্ট ম্যাচ জয় করার ইতিহাস নেই, সেখানে সম্পূর্ণ সিরিজ জয় করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা সিরিজ জয় লাভ করছি। সো বাংলাদেশ হ্যাজ ডেমোলিশড পাকিস্তান ক্রিকেট টিম অ্যাট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ডিয়ার লার্নার্স, এটা একটা গৌরবের বিষয়। তো আজকের আর্টিকেলটা আমরা যারা স্পোর্টস লাভার তাদের জন্য তাদের খুব আনন্দ লাগবে। আমি প্রায়ই বলি যে আপনারা যারা যে আর্টিকেল পছন্দ করেন, নিউজ আর্টিকেল, পলিটিক্যাল আর্টিকেল হলে পলিটিক্যাল আর্টিকেল নিউজ বেশি পড়বেন, এন্টারটেইনমেন্ট হলে এন্টারটেনমেন্ট পড়বেন, ইকোনমিক্স রিলেটেড আর্টিকেল পড়বেন। তো স্পোর্টস লাভাররা আজকে ক্লাসটা খুব বেশি পছন্দ করবেন। তো বাংলাদেশের ছবিতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন শান্ত লস্ট ফর ওয়ার্ডস। তো লস্ট ফর ওয়ার্ডস এটা কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, বি লস্ট ফর ওয়ার্ডস, অর্থাৎ আপনি আনন্দে বা অবাক হয়ে যখন আপনি বাকরুদ্ধ হয়ে যান তখন বি লস্ট ফর ওয়ার্ডস, এখানে বিটা দেয় নেই। এরকম হেডলাইনের মধ্যে আপনার এই বি বারগুলো, অ্যামিজার ওয়াজওয়েরগুলো অথবা বিটা ব্যবহার করা হয় না। শান্ত লস্ট ফর ওয়ার্ডস, শান্তর কোনো ভাষা নেই এই জয়ে। আফটার হিস্ট্রিক পাকিস্তান সিরিজ উইন, পাকিস্তান জয়ের পরে মানে শান্তর কোনো ভাষা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে আপনার যে অনার বোর্ড আছে, অনার বোর্ডে বাংলাদেশের নাম লিখছে। এর আগে কিন্তু বাংলাদেশের অনেকগুলো অনার বোর্ডে কিন্তু নাম আসছে। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট, তারপর লিটন দাস 100 রান করার কারণে তাদের অনার বোর্ডে নাম চলে আসছে। তো একসাথে অনেকগুলো বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো সুখবর। স্কিপার নাজমুল হোসেন শান্ত। তো স্কিপার হচ্ছে ক্যাপ্টেন। স্কিপার শব্দের অর্থটা যদি আপনারা দেখেন, স্কিপার জিনিসটা হচ্ছে ক্যাপ্টেন অর্থে ব্যবহার করা হয়। ক্যাপ্টেন অফ এ শিপ অর বোট, কোনো জাহাজ অথবা নৌকার ক্যাপ্টেনকে আমরা বলি স্কিপার। স্পোর্টস টিমের ক্যাপ্টেনকে আমরা স্কিপার বলি। অর অ্যান এয়ারক্রাফট, অথবা বিমানের যে একজন যে ক্যাপ্টেন থাকে তাকে আমরা স্কিপার বলি। জন ইজ দ্য স্কিপার অফ দ্য টিম দিস ইয়ার। এই বছর জন হচ্ছে দলের স্কিপার মানে ক্যাপ্টেন। তো আমরা স্কিপারের কিছু সিনোনিম, ক্যাপ্টেন তো আছে, এছাড়া মাস্টার, কেমন মাস্টার অথবা কন্ট্রোলার জিনিসটাও স্কিপারের মতো সেম অর্থ দেয়। তো স্কিপার নাজমুল হাসান শান্ত, অধিনায়ক নাজমুল হাসান শান্ত ওয়াজ লস্ট ফর ওয়ার্ডস, যেটা বলছিলাম বি, ওয়াজটা কিন্তু বি। এমিজার, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার, এই পাঁচটা বার্বের মূল বার্বটা কিন্তু বি বার্ব, বি থেকে উৎপত্তি হয়েছে। কেমন? তো বি লস্ট ফর ওয়ার্ডস এটা একটা আমরা দেখব। বি লস্ট ফর ওয়ার্ডস এটা একটা ইডিয়ম। এটা হচ্ছে টু বি শকড, অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড, আপনি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে ফেলা, ফুল অফ অ্যাডমাইরেশন, এবং যেটা আপনার সুখকর একটা এক্সপিরিয়েন্স দ্যাট ইউ ক্যানট স্পিক। এমন কিছু আপনি পেয়েছেন যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। মেরি ওয়াজ লস্ট ফর ওয়ার্ডস, মেরির বলার কোনো ভাষা ছিল না হোয়েন শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, যখন তাকে পুরস্কারটা দিয়েছিল। Professor Dr. Mohammad Yunus was lost for words when he was awarded the Nobel Peace Prize. আমি যদি বলি I was lost for words when I reached 20,000 subscribers in my YouTube channel. You know, my YouTube channel Maqbul Hossain has crossed 20,000 subscribers. Though it is not a big number, but I am very proud of my channel. And I think many students are being benefited from my channel. And another example, maybe I am lost for words when I saw my daughter secure a scholarship in an American university. Okay, so make your own sentence and comment in the below. I think it will be very helpful for you if you participate, if you engage, if you comment, if you be part of my channel, it will be you will be benefited ultimately. Skipper Nazmul Hasan Shantu was lost for words. শান্তর মুখে কোনো ভাষা ছিল না আফটার বাংলাদেশ। আফটারটা এখানে একটা মানে এইটুকু পর্যন্ত হচ্ছে মেইন ক্লজ। এখান থেকে শান্তর কোনো ভাষা ছিল না। কখন ভাষা ছিল না তার? আফটার বাংলাদেশ সিল দ্য ল্যান্ডমার্ক ফার্স্ট এভার টেস্ট সিরিজ উইন। প্রথম, আফটার অর্থ পরে, কখন? বাংলাদেশ সিল মানে এখানে সিকিউর করা, নিশ্চিত করা। তো এখানে সিল মিনিংটা আমরা দেখব। সিল অর্থ হচ্ছে আপনার সিকিউর করা। সিল অর্থ হচ্ছে মানে অ্যাচিভ করা, কনফার্ম করা। কেমন? সিল মানে এখানে যদিও ফার্স্ট টেন্স আর ক্লোজ সিকিউরলি জিনিসটা বোঝাচ্ছে, এখানে সিল অর্থ ব্যবহার করা হচ্ছে কনফার্ম করা।
কেমন? বাংলাদেশ কনফার্মড আ ল্যান্ডমার্ক ফার্স্ট এভার, সর্বপ্রথম টেস্ট সিরিজ উইন, প্রথম টেস্ট সিরিজ জয় ওভার পাকিস্তান, উইন ওভার পাকিস্তান, মুখস্থ করতে হবে এটা। এখানে উইনটা কিন্তু নাউন, ভার্ব না, কেমন? তো এখানে বলছে শান্ত খুবই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম ল্যান্ডমার্ক মানে ঐতিহাসিক প্রথম টেস্ট সিরিজ জয়, পাকিস্তানের সাথে প্রথম বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে মানে নাজমুল হাসান শান্ত খুব মানে বাকরুদ্ধ হয়ে গেছিল অন টিউসডে, বুধবারে, ইন রাওয়ালপিন্ডি, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। দ্য ভিজিটার্স আউন দ্য সেকেন্ড অ্যান্ড ফাইনাল টেস্ট বাই 6 উইকেটস। তো এখানে সাবজেক্ট হচ্ছে ভিজিটার্সটা হচ্ছে এখানে বাংলাদেশ যেহেতু একটা অ্যাওয়ে টেস্ট ম্যাচ খেলছে, পাকিস্তানে যে খেলছে, এখানে পাকিস্তান হচ্ছে ভিজিটার্স, বাংলাদেশ হচ্ছে ভিজিটার্স। আর পাকিস্তান দল যেহেতু মানে এখানে বাংলাদেশকে নিয়ে গেছে খেলার জন্য, এই কারণে পাকিস্তানরা হচ্ছে গেস্ট মানে হোস্ট। এখানে আমরা তারা হচ্ছে হোস্ট, তারা সিরিজ আয়োজন করছে, আর আমরা যে খেলছি আমরা হচ্ছে ভিজিটার্স। দ্য ভিজিটার্স আউন অর্থ উইন থেকে আউন, কেমন? এইখানে আউনটা ভার্ব। বাংলাদেশ ভিজিটার্সরা আউন দ্য সেকেন্ড অ্যান্ড ফাইনাল টেস্ট, দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্ট জয়লাভ করেছিল বাই 6 উইকেট, 6 উইকেটে, অন দ্য 5th ডে, পঞ্চম দিনে। তো ডের আগে সবসময় অন পাবেন, আর আপনারা এখানে দি এবং 5th দুটোটাই কিন্তু অ্যাডজেক্টিভ। জয়লাভটা কীভাবে হয়েছে সেটা কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলবে। চেজিং ডাউন, তাড়া করে। চেজ শব্দটা ক্রিকেটে যদি 500 রান বা 250 রান বা 300 রান হয়, তখন সেকেন্ড ইনিংস যারা খেলে রানটা যে তারা করে, এটাকে চেজ ডাউন বলে। এছাড়া আপনি যদি কোনো কিছুর পিছনে দৌড়ান, যেমন আমি যদি বলি দ্য রবার্স ওয়ার চেজিং ডাউন দেয়ার প্রে, ডাকাতরা তাদের যে শিকার উদ্দেশ্য দৌড়েছিল, অথবা আই এম চেজিং ডাউন টু ক্যাচ দ্য র্যাবিট, আমি খরগোশটা ধরতে আমি দৌড়চ্ছি, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনি চেজ ডাউন ব্যবহার করতে পারেন, চেজ ডাউন। 185 রান টার্গেট, বাংলাদেশ 185 রান টার্গেটে চেজ করতে গিয়ে ফর এ 2-0 সিরিজ ভিক্টোরি। অনেকে 0 বলবেন, অনেকে আও বলবেন, 0কে আও বলে আপনার আমেরিকানরা। 2-0 সিরিজ ভিক্টোরি, 185 রান ধাওয়া করে বাংলাদেশ 2-0 তে সিরিজ জয়লাভ করছে। তাহলে ফুল অর্থ হচ্ছে যারা মানে বাংলাদেশ দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্ট জয় করছে পঞ্চম দিনে আইসা, এবং এই জয় করার পথে তারা 185 রান টার্গেট করে তারা 2-0 সিরিজ জয়লাভ করছে। বাংলাদেশ ওয়ার ফিলিং অন দ্য থার্ড ডে অফ দ্য রেইন হিট সেকেন্ড টেস্ট অন 26/6, তো বাটের আগে যেই এইটুকুর অর্থটা আমরা একটু দিয়ে দিই। এখানে এটা একটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি জানেন? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে প্রথম ক্লজটা, একটা ক্লজ পাবেন, ক্লজ তো বুঝতেই পারছেন, ক্লজ মানে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্বকে ক্লজ বলে। তো প্রথম ক্লজ এবং মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, অ্যান্ড অর বাট ইয়েট, এরকম 7টা কোঅর্ডিনেট কনজাংশন আছে, দেখে নেবেন হোয়াট আর দ্য কোঅর্ডিনেট কনজাংশনস। তো অ্যান্ড অর বাট ইয়েট, ফর, তারপর আপনার সো, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশন যদি ধরেন একটা ক্লজ, তারপর একটা কোঅর্ডিনেট কনজাংশন, হ্যাঁ, এটাও সি দিয়ে বললাম, তারপরে একটা ক্লজ, এরকম যদি হয়, ট্রিপল সি যদি হয়, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তা আমি আবার বলছি, আপনার ক্লজ 1, তারপর একটা কোঅর্ডিনেট কনজাংশন, তারপর আছে ক্লজ 2। তো এরকম যদি হয়, দুইটা ক্লজের মাঝখানে যদি এরকম কোঅর্ডিনেট কনজাংশন থাকে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তো বলছে বাংলাদেশ ওয়ার রিলিং, এখানে ওয়ার রিলিং শব্দের অর্থটা আমরা দেখব। বাংলাদেশ এখানে রিলিং অনেকটা স্ট্রাগলিং, বাংলাদেশ অনেক স্ট্রাগল করছিল। আপনি যদি এইখানে এসে দেখেন যে বাংলাদেশ 26 রানে 6 উইকেট পড়ে গেছে, 6th উইকেটটা ছিল সাকিবুল হাসানের উইকেটটা। তো যখন সাকিবুল হাসানের উইকেটটা পড়ে, তখন বাংলাদেশ ওয়ার স্ট্রাগলিং, বাংলাদেশ অনেক বিপদে হয়ে গেছে। তৃতীয় দিনে, টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশ হেরে যাবে। এবং অফ দ্য রেইন হিট সেকেন্ড, এবং এই আমরা জানি সেকেন্ড এই টেস্টটার প্রথমেই কিন্তু বৃষ্টির কারণে খেলা, প্রথম যেই সেশন, সেই সেশন কিন্তু হয় নাই। তো এইখানে বৃষ্টি বিঘ্নিত জিনিসটা রেইন হিট কীভাবে ব্যবহার করছে দেখতে হবে। তো বৃষ্টি বিঘ্নিত টেস্টে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরের মানে তৃতীয় দিনে বাংলাদেশ যখন স্ট্রাগলিং করছিল, কিন্তু মিডল অর্ডার, বাংলাদেশ ব্যাটিংয়ের মিডল অর্ডার, বিশেষ করে লেট মিডল অর্ডার, যেহেতু 6টা উইকেট পড়ে গেছে, ব্যাটসম্যান লিটন দাস 138 করছে, অ্যান্ড মেহেদি হাসান মিরা 78 করছে। হাউল দ্যাম ব্যাক ইনটু দ্য ম্যাচ, তাদেরকে খেলায় ফিরিয়ে আনছিল। হাউল শব্দের অর্থ হচ্ছে হাউল ব্যাক, অর্থ হচ্ছে কোনো কিছু খুব স্ট্রাগল করে, খুব কষ্ট করে ফিরে আসা, কোনো কিছু
আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, আপনি অনেক চেষ্টার কারণে সেগুলো আপনার কন্ট্রোলে নিয়ে আসছেন। হাউল তো পুল সামথিং হেভি স্লোলি অ্যান্ড উইথ ডিফিকাল্টি, কোনো কিছু আপনার কষ্টে, আপনার সাধ্যের সামর্থ্যের বাইরে অনেক কঠিন কিছু যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়, যখন সেগুলোকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসেন, সেটাকে বলে পুল সামথিং, মানে সেটাকে বলে হাউল। যেমন একটা এক্সাম্পল যদি দেখেন, হে হাউল দ্য বোট আউট অফ দ্য ওয়াটার, তারা পানি থেকে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে নৌকাটাকে তুলে এনেছিল। আমি যদি বলি আই হাউল দ্য 50 কেজি রাইস ব্যাগ ফ্রম দ্য ডোর স্টেপ, দরজা থেকে আমি 50 কেজির চাউলের বস্তাটা টেনে হেঁচড়ে নিয়ে এসেছিলাম। হাউল অর্থ এখানে অনেক কষ্ট করে। এখানে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ অনেক কষ্ট করে হাউল দ্যাম ব্যাক ইনটু দ্য ম্যাচে ফিরিয়ে আনছে। রুকি পেসার্স হাসান মাহমুদের 5 উইকেটে যে 43 রানে 5 উইকেট অর্জন করার পরে অনার বোর্ডে যে সে তার নাম লিখছে, সেটা অলরেডি আমি মেনশন করছি। তারপর আছে নাহিদ, আরেকজন রুকি ক্রিকেটার্স মানে পেসার্স নাহিদ, যে 4 উইকেট পাইছে 44 রানে, দেন ডেমোলিস্ট। অর্থাৎ বাংলাদেশ যখন এই দুজনের ব্যাটে বোর করে বিপদ প্রাথমিক গুরুত্বপূর্ণ অংশ মানে বিপদ ওভারকাম করছে, তখন বাংলাদেশ পেসার্সরা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশের রুকি পেসার্স অর্থ হচ্ছে, রুকি শব্দের অর্থটা এখানে বোঝাচ্ছে যে যারা খুব বেশি এক্সপিরিয়েন্স না, নট এক্সপিরিয়েন্সড পেসার্স, যারা নিউ কামার্স টিমে। নতুন পেসার হাসান মাহমুদ, ইয়াং পেসার বলতে পারতো এখানে, ইয়াং পেসার হাসান মাহমুদ এবং নাহিদ, ওদের 22 বছর বয়স, এই কারণে হয়তো রুকি বলছে, অথবা বাংলাদেশ টিমে নাহিদ প্রথম আসছে, হাসান মাহমুদও হয়তো 2-3টা সিরিজ খেলছে, বেশি একটা টেস্ট ম্যাচ খেলা না, এই কারণে রুকি পেসার্স বলছে। হাসান মাহমুদ এবং নাহিদ হাসান, তারা দুজনে মিলেই আপনার 5 উইকেট আর 4 উইকেট 9 উইকেট নিয়ে গেছে, এবং এই দুইটাই হচ্ছে সাবজেক্ট, হাসান এবং নাহিদ। দেনটা এখানে একবার, তার পরবর্তীতে তারা দুইজন ডিমোলিশ অর্থ হচ্ছে কাউকে আপনার মিশিয়ে দেওয়া, কাউকে একদম ডিস্ট্রয় করে দেওয়া। আমরা দেখি যে বিল্ডিংয়ের ভবন মাটির সাথে মিশিয়ে দেয়, যেমন আপনার যদি গাজার যে উপত্যকাতে বা বিল্ডিংগুলো কোলাপস করছে, এটা হচ্ছে ডিমোলিশ হওয়া। তো ডিমোলিশ শব্দের অর্থটা আপনাদের একটু দেখাবো। ডিমোলিশ অর্থ হচ্ছে পুল অর নক ডাউন এ বিল্ডিং, বিশেষ করে কোনো বিল্ডিং যদি একদম দাঁড়িয়ে আছে সেটা মাটির সাথে মিশে যায়, নক ডাউন। এখানে পাকিস্তান টিমকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, দ্য হাউস ওয়াজ ডেমোলিশড, হাউসটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে টু মেক ওয়ে ফর দ্য শপিং সেন্টার, এবং সেখানে শপিং সেন্টারের রাস্তা করে দেওয়া হয়েছে। তো আমরা আরও ডিমোলিশের অনেক শব্দ আছে, আমরা ডিমোলিশ অর্থ নক ডাউন, পুল ডাউন, তারপর ব্রিং ডাউন, ডেস্ট্রয় হইতে পারে। এখানে ডেস্ট্রয়টা খুব মানে প্রাথমিক লেভেলের ভোকাবুলারি আপনার সাথে ম্যাচ করবে। এই দুইজন পেসার ডেস্ট্রয় পাকিস্তান ফর 127 অন মানডে। আপনার সোমবারে আইসা 172 রানে অল আউট করে দেয়, এই দুইজন ধ্বংস করে দেয় পাকিস্তানকে। এর কারণে কী হয়েছে, ইনফিনিটি ওভার টু সেট বাংলাদেশ অনেক কোর্স, বাংলাদেশ সঠিক পথে চলে আসে ফর এ স্টানিং ভিক্টোরি, চমৎকার জয়ের পথে বাংলাদেশ চলে আসে। বাংলাদেশের জয়ের পথে তারা মানে যাত্রা শুরু করে বাংলাদেশ। তো আমরা স্টানিং শব্দের অর্থটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, অনেক বেশি ব্যবহার করতে হবে যখনই যাবেন কোনো কিছুর প্রশংসা করতে যাবেন, সেটা বলবেন স্টানিং ক্রিকেট শট, স্টানিং সেঞ্চুরি, স্টানিং বিউটি, কেমন স্টানিং ল্যান্ডস্কেপ, স্টানিং পারফরমেন্স, স্টানিং মিউজিক পারফরমেন্স। স্টানিং শব্দটা আপনার এক্সট্রিমলি ইমপ্রেসিভ, অ্যাট্রাকটিভ, চমৎকার যদি সুন্দর হয় সেটাকে বলে। নর্মালি আপনি বলেন অ্যাট্রাকটিভ, শি ইজ অ্যাট্রাকটিভ। তো আপনি যদি বলেন স্টানিং, তাহলে আর একটু বেশি হলেও রিমার্কেবল, এক্সট্রাঅর্ডিনারি, স্টেগারিং, ইনক্রেডিবল, ইমপ্রেসিভ। স্টানিং শব্দটা খুব কাজে লাগবে। তারপর আসেন বাংলাদেশ জিতেছিল দ্য ফার্স্ট টেস্ট, প্রথম টেস্ট, এটা তো দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতেছিল অলসো ইন রাওয়ালপিন্ডি জিতছে বাই 10 উইকেটস, 10 উইকেটে জিতছে। দেয়ার ফার্স্ট ভিক্টরি ইন 14 ম্যাচেস এগেনস্ট পাকিস্তান। এবং এই যে পাকিস্তানের সাথে এই পর্যন্ত 14টা ম্যাচ খেলছে, 14টা ম্যাচের মধ্যে আপনার এই প্রথম টেস্টটা যে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে জয়লাভ করেছে, সেটা ছিল প্রথম জয় পাকিস্তানের বিরুদ্ধে। এর আগে সম্ভবত 2003 সালে বাংলাদেশ ওয়াজ অ্যাট দ্য ভার্জ অফ এ মানে গ্লোরিয়াস টেস্ট victory against Pakistan, but so far I can remember umpire Alim Dar played a negative role, and he made some controversial calls when he was standing over umpiring. So Bangladesh was rejected. Bangladesh was devoid of their test victory. After almost 20 years, Bangladesh have been able to
defeat Pakistan in their land. Bangladesh on the first test, বাংলাদেশ প্রথম টেস্ট জয়লাভ করছিল 10 উইকেটে। দেয়ার ফার্স্ট, এবং এটা ছিল তাদের 14 ম্যাচে পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ভিক্টোরি। তারপর আপনার কোট করা আছে আপনার শান্ত, নাজমুল হাসান শান্ত, বাংলাদেশের স্কিপার বা ক্যাপ্টেন, ক্রিকেট ক্যাপ্টেন, সে যেটা বলছে সেটা ডিরেক্টলি কোট করা আছে। কেমন, এখানে যদি কোট করা না থাকতো, নর্মালি থাকতো, এটা দে হইতো। কোট করার কারণে উই হয়েছে, তার কথাটা আমরাই আছে। উই কান্ট এক্সপ্রেস, আমরা প্রকাশ করার কোনো ভাষা নাই। ফিলিং উইথ ওয়ার্ডস, অর্থাৎ আমার মনের ভাব প্রকাশ করার কোনো ভাষা নাই। কেমন, আপনি যদি বলতে পারেন বি লস্ট ফর ওয়ার্ডসের মতো অনেকটা। আই ওয়াজ লস্ট ফর ওয়ার্ডস টু সি মাই ডটার্স সিকিউরিং এ ফরেন ডিগ্রি। একইভাবে আই কান্ট এক্সপ্রেস ফিলিংস উইথ ওয়ার্ডস টু সি মাই ডটার সিকিউরিং এ ফরেন ডিগ্রি। অথবা বলতে পারেন আই কান্ট এক্সপ্রেস ফিলিং with words to see our students are stepping ahead to build the country. আমাদের দেশকে নির্মাণ করার জন্য স্টুডেন্টরা আগে আসছে। তো এই সেন্টেন্সগুলো আপনিও করেন, মেক ইউর ওন সেন্টেন্স। উই আর রিয়েলি হ্যাপি, আমরা খুবই আনন্দিত। বলছে আমাদের কোনো ভাষা নাই, আমরা খুবই আনন্দিত এই জয়ের পরে। আই থিঙ্ক বিফোর, এটা কিন্তু একটা ক্লজ হয়ে গেছে। আপনারা যারা ক্লজ কাকে বলে জানেন না, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ক্লজ, ইউ উইল নট বি এবল টু ডু সামথিং। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ক্লজ। ক্লজ ইজ ভেরি ফান্ডামেন্টাল থিং। ইফ ইউ ওয়ান্ট টু গো ফর জব English, you must know clause. If you go for IELTS, you must also know clause. Clause হচ্ছে সাবজেক্ট ভার্বকে ক্লজ বলে। একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, এটা হচ্ছে একটা ক্লজ। তো এখানে ক্লজ যখন আসে সেটার বিপরীত একটা জিনিস আছে ফ্রেজ আর ক্লজ, এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ অফ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ অফ গ্রুপ অফ ওয়ার্ডস। পার্থক্য হচ্ছে ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে আর ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। ক্লজ ইজ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, subject and finite verb. A phrase is group of words but having no subject and finite verb. I think এইটা একটা পারফেক্ট জিনিস। আই থিঙ্কটা এখানে আমার মনে হয় বিফোর উই কেম হিয়ার, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আসার আগে, উই আর লুকিং টু উইন, আমরা চেষ্টা করছিলাম যেন, উই আর লুকিং টু না, এখানে লুক টু কোনো কিছু বলার অর্থ হচ্ছে কি জানেন, আমরা চেষ্টা করছিলাম, উই আর সার্চিং ফর, আমরা জয় চাচ্ছিলাম। অ্যান্ড দ্য ওয়ে এভরিওয়ান ডিড, এবং যেভাবে সবাই চেষ্টা করছে, এভরিওয়ান ডিড এটা একটা ক্লজ, এভরিওয়ানটা সাবজেক্ট, ডিড দ্য ভার্ব। দ্য ওয়ে এভরিওয়ান ডিড দেয়ার জব, যেভাবে সবাই ডিড দেয়ার জব, এটা একটা ক্লজ। ডিড দেয়ার ক্লজ ডিড দেয়ার জব, যেভাবে তারা তাদের কাজ করছে। এবং এই ক্লজটা কিন্তু একটা এমন জায়গায় বসছে, আরেকটা ক্লজের পেটে বসে গেছে। আরেকটা ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ে, আর মেড হচ্ছে ভার্ব। এটাকে আমি বলি মেইন ক্লজের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে গেছে। বলছে দ্য ওয়ে এভরিওয়ান ডিড দেয়ার জব, যেভাবে সবাই কাজ করছে, মেড, দ্য ওয়ে মেড, এভাবে মেড মি রিয়েলি হ্যাপি, এইভাবে আমি খুব আনন্দিত, সবাই যেভাবে পারফর্ম করছে আমি এতে খুবই খুশি। নাজমুল গেভ হিজ বোলার্স স্পেশাল প্রেজ, বলছে আমি বিশেষ করে প্রশংসা করবো আমার বোলারদের। কেমন, গেভটা এখানে ভার্ব। নাজমুল প্রশংসা করেছিল, দিয়েছিল, বোলারদেরকে প্রশংসা করেছিল। তো মনে রাখতে হবে গিভ এমন একটা ভার্ব যেটা পরে দুইটা অবজেক্ট বসে। এখানে হিজ বোলার্সটা একটা অবজেক্ট নাম্বার 1, আর স্পেশাল প্রেজটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর অবজেক্ট। কেন জানেন, দেখেন নাজমুল দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে গেভ হিজ বোলারদেরকে দিয়েছিল, কি দিয়েছিল, স্পেশাল প্রেজ। তো গিভ এমন একটা ভার্ব যেটার পরে অবশ্যই দুইটা অবজেক্ট বসতে হবে, প্রথম অবজেক্টের একটা কমপ্লিমেন্ট লাগবে ভাই। কি এই কারণে গিভ ইজ এ ভার্ব উইথ ডাবল অবজেক্ট, সিম্পলি টেল ভার্বের মতো। হি টেল মি আ স্টোরি, এখানে মি এবং স্টোরি দুইটাই অবজেক্ট। তো আপনার এই ভার্বের ফিউচার্সগুলো, বৈশিষ্ট্যগুলো জানতে হবে। কেমন, নাজমুল গেভ হিজ বোলার্স স্পেশাল প্রেজ, নাজমুল তার বলারদেরকে খুব বেশি প্রশংসা করছে। কীভাবে প্রশংসা করছে সেটা আবারও ওই যে চেজিং ডাউনের মতো। কীভাবে জয়লাভ করছে, চেজিং ডাউন 185 রানস। কীভাবে প্রশংসা করছে, সেইং দেয়ার রিসেন্ট ওয়ার্ক হ্যাড পেইড অফ, বলছে আমাদের সাম্প্রতিক যে আমরা যে হার্ডওয়ার্ক করছি সেটা আমাদেরকে কাজে দিয়েছে। হ্যাড পেইড অফ, পে অফ অর্থ হচ্ছে ঋণ শোধ, পে অফ অর্থ হচ্ছে আমি যে পরিশ্রম করছি, হ্যাঁ সেটা। যেমন আমি যদি বলি মাই ডটার হ্যাজ সিকিউরড আ ফরেন ইউনিভার্সিটি ডিগ্রি, মাই হার্ড ওয়ার্ক হ্যাজ বিন পেইড অফ, আমার সকল পরিশ্রম এখন সার্থক হয়েছে। আবার যদি এটা বলেন আই হ্যাভ
work a lot. I have done a lot of work in my gardens. I have planted a lot of trees. I have nursed them and I have watered them, and I have been working in my garden for 5 years now. My trees, my garden has fruits, blossoms, flowers all around now. So my hard work has been paid off. আমার কি হয়েছে? পরিশ্রম সার্থক হয়েছে। Our bowlers, আমার বলাররা আর ভেরি ইমপ্রেসিভ। আমার বলাররা খুবই ইমপ্রেসিভের জায়গায় স্টানিং ব্যবহার করতে পারেন, খুবই চমৎকার, খুবই অবাক করার মতো। তারপর বলছে দ্য স্পিনার মেহেদি ওয়াজ প্লেয়ার অফ দ্য সিরিজ। আমাদের স্পিন বোলার ইভেন অলরাউন্ডার, সে ছিল এই সিরিজের সেরা প্লেয়ার। ওয়াইল হাসান অ্যান্ড নাহিদ অলসো প্লেড স্টারিং রোলস। এবং শুধু মেহেদি যে ভালো করছে তা না, এখানে হোয়াইলের আগে হচ্ছে মেইন ক্লজ, এখানে এটুক হচ্ছে মেইন ক্লজ। এইটুক থেকে মেহেদি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। হোয়াইল অন্যদিকে হোয়াইল জিনিসটা কেমন ব্যবহার করবে জানেন? দুইটা পয়েন্ট, যখন আপনি একটা পয়েন্ট বলছেন মেহেদি সিরিজ হয়েছে, আবার বলবেন পাশাপাশি ওরাও এটা করছে। আমি যদি বলি পড়াশোনা করছি পাশাপাশি আমি চাকরিও করছি, তাহলে আই স্টাডিড অ্যাট ইউনিভার্সিটি হোয়াইল আই ওয়ার্কড অ্যাট এ রেস্টুরেন্ট। আমি পাশাপাশি এরকম। তো বলছি স্পিনার মেহেদি হাসান মিরাজ আপনার সিরিজ প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, এবং হাসান এবং নাহিদ দুজন কী করছে? অলসো প্লেড, তারও প্লে করছে স্টারিং রোলস। স্টারিং রোল হচ্ছে প্রধান রোল প্লে করছে। তো আমরা এই শব্দটা আসছে স্টার থেকে। আপনারা যদি নাটক, চলচ্চিত্র অথবা মুভিজে দেখবেন একটা স্টার ক্যারেক্টার থাকে, হিরো হিরোইন স্টার ক্যারেক্টার থাকে, তো সে প্রধান বোঝায় আর কি। তো এখানে স্টারিং প্রধান রোল প্লে করছে, এখান থেকে এইভাবে আসছে। বাংলাদেশ নেক্সট ফেজ, এখানে উইল ব্যবহার করতে পারতো। বাংলাদেশ উইল ফেস ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে। ফেসটা এখানে ভার্ব, নেক্সটটা এখানে অ্যাডভার্ব। বাংলাদেশ নেক্সট ফেস ইন্ডিয়া, এরপরে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে ইন অ্যান অ্যাওয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজ, 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। অ্যাওয়ে বলার অর্থ হচ্ছে ইন্ডিয়ার মাটিতে খেলবে। স্টার্টিং, যে খেলা শুরু হবে ফ্রম সেপ্টেম্বর 18, আপনার 18 সেপ্টেম্বরে খেলা শুরু হবে। তারপর আবার বলছে কোট করে আই হোপ, আবার দেখেন সাবজেক্ট ভার্ব, আই থিঙ্ক, আই হোপ, আই সেড, কেমন? এটা একটা ক্লজ, এটা দিয়ে এগুলো দিয়ে ক্লজ মনে রাখবেন। আই হোপ, আমি আশা করি, দে উইল ডু দ্য সেম, দে আমাদের প্লেয়াররা, নাজমুল বলতেছে আমার প্লেয়াররা উইল ডু দ্য সেম, একই জিনিস করবে, একইভাবে জয়লাভ করবে এগেনস্ট ইন্ডিয়া, ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাজ ওয়েল, এবং হুইচ উইল বি এ ভেরি চ্যালেঞ্জিং সিরিজ। বলছে ইন্ডিয়াতে খেলাটা একটু চ্যালেঞ্জিং হবে। সেড নাজমুল হুজ টিম। তো নাজমুলের সম্পর্কে আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ দিছে, যে বলতেছে এই যে হুইজটাও কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ এইটুক পর্যন্ত, আবার হুজ দিয়েও সাবঅর্ডিনেট ক্লজ আপনার এইটুক পর্যন্ত। তো বলছে হুজ টিম, শান্তর দল হ্যাজ নেভার আউন আ টেস্ট অ্যাগেনস্ট ইন্ডিয়া ইন 13 অ্যাটেম্পটস, অর্থাৎ এই যে 13 বার খেলছে ইন্ডিয়ার সাথে, এখনও ইন্ডিয়ার বিরুদ্ধে হ্যাজ নেভার আউন, এখনও জয়লাভ করেনি। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাজ আউন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাদেশ এখনও কোনো টেস্ট ম্যাচ পাকিস্তানের ভারতের বিরুদ্ধে 13 বার খেলার পরেও জয়লাভ করেনি। আন্ডার প্রেশার, পাকিস্তান ক্যাপ্টেন শন মাসুদ সেড, যেহেতু শন মাসুদ পাকিস্তান পরাজিত হয়েছে, পাকিস্তান তো জানেন অনেক ভালো টিম, কিন্তু আনফর্চুনেটলি তারা আসলে গত কয়েক মাস তাদের ক্রিকেট খুব খারাপ যাচ্ছে। ওয়ার্ল্ড কাপের পরবর্তী সময়ে খারাপ টাইমটা চলছে, তো যেহেতু তাদের ক্যাপ্টেন শন মাসুদ অনেক বিপদে আছে, চাপে আছে। আন্ডার প্রেশার, পাকিস্তান ক্যাপ্টেন শন মাসুদ সেড, শন মাসুদ বলছে হিজ টিম, তার দলের নিডেড টু ইমপ্রুভ, বলছে আমার টিমের এখন অনেক ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড ফাস্ট, এবং ইমপ্রুভটা আমরা খুব দ্রুত করতে হবে, দ্রুত আমাদের উন্নতি করতে হবে। মাসুদ হ্যাজ নাও লস্ট, মাসুদ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ অক্সিলারি ভার্ব, লস্ট ভার্বের 3 নম্বর ফর্ম। মাসুদ হারছে, হ্যাজ লস্ট হারছে, হেরে গেছে অল 5 টেস্ট, 5টা টেস্ট খেলছে, 5টাই মাসুদ হারছে। সিন্স বিং অ্যাপয়েন্টেড স্কিপার লাস্ট ইয়ার, গত বছর তাকে ক্যাপ্টেন নিয়োগ দেওয়ার পরবর্তী সময় থেকে সে যে 5টা টেস্ট খেলছে সবগুলি সে হারছে। তো এখানে আপনার বিং এর পরে আপনার দেখেন সিন্সটা একটা প্রেপোজিশন, এখানে এটা কনজাংশন না। কেমন? যদি কনজাংশন হইতো সাবজেক্ট ভার্ব হইতো। এই কারণেই আপনার ফ্রেজ এবং ক্লজের পার্থক্য জানতে হবে। এখানে কিন্তু ফ্রেজ বসছে, বিং অ্যাপয়েন্টেড স্কিপার, এটা কিন্তু ফ্রেজ। আর যেটা ক্লজ হইতো সিন্স পাকিস্তান
মানে সিন্স পাকিস্তান না, শন মাসুদ ওয়াজ অ্যাপয়েন্টেড, এটা যদি আপনার সিন্সের পরে যদি আপনার একটা ক্লজ হইতো কি এমন হইতো জানেন, সিন্স শন মাসুদ অথবা হি, মাসুদ তো আছে আবার মাসুদ বলবেন না, সিন্স হি ওয়াজ অ্যাপয়েন্টেড স্কিপার লাস্ট ইয়ার। তাহলে আশা করি আমি মানে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য বুঝাইতে পারছি, এবং আপনাকে জানতে হবে যে ফ্রেজকে ক্লজ বানানো এবং ক্লজকে ফ্রেজ বানানো। যেমন আমি এখানে বিং এই ফ্রেজটাকে ক্লজ বানাইলাম কীভাবে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড স্কিপার, তাকে অধিনায়ক বানানোর পরে সে সবগুলো টেস্ট হারছে। সে আরও বলছে উই হ্যাভন্ট লার্ন আওয়ার লেসন্স, বলছে আমরা এখনও আমাদের যে ভুল সেই ভুল থেকে আমরা শিখে নাই। উই কুড হ্যাভ বোল্ড, আমরা আউট করে দিতে পারতাম, মানে যেটা কুড হ্যাভ বোল্ড, বোলের জায়গায় কুড হ্যাভ বোল্ড যখন বলবেন সেটা আপনি করতে পারতেন, আপনি করেন নাই, আপনি করতে পারেন নাই, তখন কুড হ্যাভ বোল্ড বলবেন। আমি যদি বলি আমি মানে নোবেল প্রাইজ পাইতে পারতাম, আই কুড হ্যাভ আউন এ নোবেল প্রাইজ। আপনি যদি বলেন আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করতে পারতাম, আই কুড হ্যাভ বিন বর্ন ইন ইংল্যান্ড। আপনি যদি বলেন আমি ডাক্তার হতে পারতাম, আই কুড হ্যাভ বিন আ ডক্টর। তো উই কুড হ্যাভ বোল্ড দেম, আমরা বাংলাদেশকে আউট করতে পারতাম, স্পেশালি আফটার 26 for 6 ডাউন হেয়ার, 26 রানে মানে 6 উইকেট পড়ার পরে আমরা তাদেরকে অল আউট করে দিতে পারতাম 100 রানের নিচে। বাট উই লিড দেম ব্যাক ইন দ্য গেম, কিন্তু আমরা তাদেরকে লেট দেম ব্যাক, তাদেরকে খেলায় ফিরে আসতে সুযোগ দিয়েছিলাম। পাকিস্তান নেক্সট মান্থ, পাকিস্তান এর পরবর্তী মাসে ফেসে ফরমাইডেবল ইংল্যান্ড, বলছে পাকিস্তান বাংলাদেশ যেমন ইন্ডিয়ার সাথে খেলবে 18ই সেপ্টেম্বরে, এর পরের মাসে অক্টোবরে ইংল্যান্ডের সাথে পাকিস্তান খেলবে। ফরমাইডেবল ইংল্যান্ড বলার অর্থ কি জানেন, ভয়ঙ্কর ইংল্যান্ড। আমরা ফরমাইডেবল শব্দের অর্থটা দেখব। ফরমাইডেবল অর্থ হচ্ছে আপনি ডন্টিং, অ্যালার্মিং, ফ্রাইটেনিং। এখানে আপনারা জানেন ইংল্যান্ড খুবই ভালো টেস্ট ক্রিকেট টিম, ইভেন সব মানে ভার্সনই তারা খুব ভালো ক্রিকেট খেলে। তো ফরমাইডেবল অর্থ হচ্ছে এখানে পাওয়ারফুল, ইন্টেন্স অ্যান্ড কেপেবল, এ ফরমাইডেবল অপোনেন্ট, একজন শক্তিশালী বিরোধী দল। ইন্টিমিডেটিং, হ্যাঁ ইন্টিমিডেটিং। তো বলছে আমরা ভয়ঙ্কর ইংল্যান্ডের এগেনস্টে পাকিস্তান পরের মাসে খেলবে। হু মানে এখানে ইংল্যান্ডের সম্পর্কে একটা ক্লজ দিচ্ছে, যে ইংল্যান্ড দল ইনফ্লিক্টেড পাকিস্তানস ফার্স্ট এভার 3-0 হোয়াইট ওয়াশ ইন 2022। 2022 সালে পাকিস্তানের আরেকটা ব্যাড নিউজ হচ্ছে 2002 সালে মানে প্রথম 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে। তো ইনফ্লিক্ট বলার অর্থ হচ্ছে আমাদের আপনার ডিফিট হইলে এখনকার সময়ে নিউজ পেপারে ইনফ্লিক্ট লেখে, ইনফ্লিক্টে হোয়াইট ওয়াশ, এখানে ইনফ্লিক্টে ডিফিট, কেমন ইনফ্লিক্ট। তো হু ইনফ্লিক্টেড মানে ইংল্যান্ড পরাজিত করেছিল পাকিস্তানকে মানে এই প্রথম যে 3-0 তারা হোয়াইট ওয়াশ হয়েছিল। বাংলাদেশের সাথে যেমন হোয়াইট ওয়াশ হয়েছে, তারা ইংল্যান্ডের সাথেও হোয়াইট ওয়াশ হয়েছে। তো ইনফ্লিক্ট বলার অর্থ হচ্ছে ইনফ্লিক্ট, আবার এইভাবে বলতে পারেন ইনফ্লিক্ট হতো কাউকে মানে প্রহার করা, কাউকে পরাজিত করা, এই ক্ষেত্রে হতে পারে। মাসুদ লেড পাকিস্তান মানে শন মাসুদ নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট টিম অলসো সাফার্ড, আরও সাফার্ড এখানে ইনফ্লিক্ট মানে ডিফিট, আবার সাফার ডিফিট এগুলো দিয়ে বলে পরাজয়গুলোরে। আমি যদি বলি বাংলাদেশ বিশ্বকাপে পরাজয় বরণ করছিল কয়েকটা দলের সাথেই, জাস্ট এখানে অস্ট্রেলিয়ার সাথে ফর এক্সাম্পল ধরেন, তাহলে বাংলাদেশ সাফার্ড ডিফিট এগেনস্ট অস্ট্রেলিয়া ইন ওয়ার্ল্ড কাপ 2024। তো শন মাসুদ লেড পাকিস্তান, শন মাসুদ নেতৃত্বাধীন পাকিস্তান 3-0 হোয়াইট ওয়াশ সাফার করছিল, মানে হোয়াইট ওয়াশে পরাজিত হয়েছিল, মানে এখানে পরাজিত হওয়া এগেনস্ট অস্ট্রেলিয়া আর্লিয়ার দিস ইয়ার, অর্থাৎ 2024-এর প্রথম দিকেও তারা 3-0 হোয়াইট ওয়াশ হয়েছিল। তো হোয়াইট ওয়াশের বন্যা চলতেছে। আই থিঙ্ক, আমার মনে হয় নাও ইটস টাইম। তো শন মাসুদ আরও বলছে আমার মনে হয় এখনই সময় হয়, আর যখন উই রিয়েলাইজড, আমরা বুঝতে পারছি, উই হ্যাভ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উইভ এটা পড়বেন উইভ, কিন্তু এটা উই হ্যাভ, উইভ রিয়েলাইজড, এখন আমরা সঠিক সময়, এটা এখন উত্তম সময় আমরা বুঝি যে আমাদের ভুল কি। দ্যাট উই ওয়ার প্লেইং ক্রিকেট ইন অস্ট্রেলিয়া, বলছে আমরা অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলছিলাম অ্যান্ড নট ফিনিশিং গেমস, বলছে অস্ট্রেলিয়াতে আমরা ভালোই খেলছিলাম কিন্তু খেলাগুলো শেষ করতে পারি নাই। দ্যাটস সামথিং দ্যাট উই রিয়েলি নিড টু ওয়ার্ক অন, বলছে কেন যে শেষ করতে পারি নাই সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। হি ইনসিস্টেড দ্যাট, ইনসিস্ট অর্থ কোনো কিছু জোর দিয়ে বলা, পুট এমফাসিস অন। হি ইনসিস্টেড দ্যাট, সে জোর করে বলছে যে ইটস নেভার ডুম অ্যান্ড গ্লুম, বলছে ডুম অ্যান্ড গ্লুম এটা একটা ইডিয়ম, আমরা এটার অর্থ দেখব। ডুম অ্যান্ড গ্লুম হচ্ছে ব্যাড নিউজ, আনহ্যাপিনেস, পৃথিবী ধ্বংস হয়ে যায় না বা এরকম একটা পজিটিভ জিনিস বলছে। ডুম অ্যান্ড গ্লুম অর্থ নেগেটিভ জিনিস, কিন্তু বলছে ইট ইজ নেভার ডুম অ্যান্ড গ্লুম, বলছে এখনও সব শেষ হয়ে যায়নি, একটু পজিটিভ
মানে কথা বলছি উনি। ইউ অলওয়েজ কিপ ট্রাইং বলছে আপনাকে অবশ্যই সবসময় চেষ্টা করে যেতে হবে। ইউ অলওয়েজ কাম ব্যাক, আপনাকে সবসময় আবার ফিরে আসতে হবে, ট্রাই করতে হবে। ইউ অলওয়েজ লার্ন ফ্রম ইউর মিস্টেক্স, আপনি সবসময় আপনার ভুল থেকে শিখবেন। তো এখানে দেখেন এই যে ইউ অলওয়েজ কিপ ট্রাইং প্রেজেন্ট সিম্পল টেন্স, ইউ অলওয়েজ কাম প্রেজেন্ট সিম্পল টেন্স, এগুলো ভার্ব, এগুলো সাবজেক্ট হচ্ছে ইউ। তার এটা কিন্তু পাস্ট টেন্স, হি ইনসিস্ট, এটা আবার পাস্ট টেন্স। তারপর দেখেন এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। ইউ অলওয়েজ লার্ন ফ্রম ইউর মিস্টেক্স, আপনি সবসময় আপনার ভুল থেকে শিখেন। ইউ ট্রাই প্রেজেন্ট সিম্পল টেন্স, কেমন আপনি সবসময় চেষ্টা করবেন। গিভ পিপল, এবং প্রেজেন্ট সিম্পল টেন্স গিভ পিপল এ চান্স, এবং আপনি সবসময় যারা ভেঙে যাবে তাদেরকে একটা সুযোগ দিবেন। অ্যান্ড ইন দিস রিগার্ডস, এবং এই ক্ষেত্রে উই আর ইন দ্য রাইট ডিরেকশন, এবং এভাবে আমরা সঠিক পথে এগিয়ে যাব।